প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোর প্রতিসরণের স্নেলের সূত্রের গাণিতিক রূপটাকে নিয়ে আলোচনা করব। তো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ স্নেলের সূত্রের গাণিতিক রূপটা। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণন অবিলম্বের সাথে মাধ্যমের আলোকরশ্মির কোণের সাইন ইজুকাল টু অপর মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণন অবিলম্বের সাথে উক্ত মাধ্যমের আলোকরশ্মির কোণের সাইন। আমরা জানি যে প্রতিসরণের ক্ষেত্রে দুটো মাধ্যমের প্রয়োজন হয়। আলো এক মাধ্যমে এসে আপতিত হয় এবং অপর মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে। তোমরা যদি পাশের চিত্রটার দিকে একটু লক্ষ্য করো তাহলে দেখো এখানে একটা প্রতিসরণের ঘটনা ঘটেছে। এখানে মাধ্যম দুটি হলো এ মাধ্যম এবং বি মাধ্যম। এ মাধ্যমে আলোটা এসে আপতিত হলো এবং বি মাধ্যমে প্রতিসরণের পর তির্যকভাবে প্রবেশ করলো। ধরে নিলাম এ মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো মিউ এ এবং বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো মিউ বি, এবং এ মাধ্যমে আপতিত রশ্মি এ ও অবিলম্বের সাথে থিটা এ কোণ তৈরি করে, যেটাকে আমরা আপতন কোণ আই বলতে পারি, এবং বি মাধ্যমে প্রতিসরিত রশ্মি ও বি অবিলম্বের সাথে থিটা বি কোণ তৈরি করে, যেটাকে আমরা প্রতিসরণ কোণ অর্থাৎ ছোট হাতের আর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি মিউ এ সাইন আই ইজুকাল টু মিউ বি সাইন আর। তাহলে এটাই হলো আমাদের স্নেলের গাণিতিক রূপটা। এখন আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ধরে নিলাম যে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ এ ইজুকাল টু হলো √2 এবং বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বি ইজুকাল টু √3, এবং এ মাধ্যমে যে আপতন কোণ তৈরি হলো অর্থাৎ আই ইজুকাল টু 30 ডিগ্রি হলে বি মাধ্যমের প্রতিসরণ কোণের মান কত হবে? তাহলে পাশের যে সূত্রটা সেটা অ্যাকচুয়ালি সূত্রটা হবে মিউ এ সাইন থিটা এ ইজুকাল টু মিউ বি সাইন থিটা বি। যেহেতু থিটা এ কে আমরা আই দ্বারা প্রকাশ করেছি অর্থাৎ এটা আপতন কোণ নির্দেশ করছে, এবং থিটা বিটা প্রতিসরণ কোণ আর দ্বারা প্রকাশ করেছি আমরা। তাহলে আমরা লিখতে পারি মিউ এ সাইন আই ইজুকাল টু মিউ বি সাইন আর। আমাদের মিউ এ এর মান দেয়া আছে, মিউ বি এর মানও দেয়া আছে, আপতন কোণ আই এর মানও দেয়া আছে। আমাদেরকে বের করতে হবে প্রতিসরণ কোণ আর। তাহলে আমরা লিখতে পারি সাইন আর ইজুকাল টু মিউ এ সাইন আই ডিভাইডেড বাই মিউ বি। যদি আমরা মানগুলো বসাই অর্থাৎ মিউ এর পরিবর্তে বসাবো √2, আই এর পরিবর্তে বসাবো 30 ডিগ্রি, আর মিউ বি এর পরিবর্তে বসাবো √3। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করলে আমরা যেটা পাবো সেটা হলো 0.408। তাহলে প্রতিসরণ কোণ আর ইজুকাল টু হবে সাইন ইনভার্স ব্র্যাকেট 0.408, এটা সমান হবে 24.07 ডিগ্রি। তাহলে আমরা প্রতিসরণ কোণের মানটা পেয়ে গেলাম। এভাবে আমরা স্নেলের সূত্র ব্যবহার করে মাধ্যমদের প্রতিসরাঙ্ক যদি দেয়া থাকে তাহলে আপতন কোণ বা প্রতিসরণ কোণের যে কোনো একটার মান দেয়া থাকলে অপরটার মান আমরা খুব সহজেই বের করতে পারি। এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সংকট কোণ ও পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে আলোচনা করব। তো তার জন্য আমাদেরকে দুইটা মাধ্যম নিতে হবে। এ একটা মাধ্যম, বি আর একটা মাধ্যম। তার মধ্যে এ হলো হালকা মাধ্যম আর বিটা হলো ঘন মাধ্যম। সংকট কোণের ক্ষেত্রে আলো সবসময় ঘন মাধ্যমে আপতিত হয় এবং প্রতিসরণের ব্যাপারটা ঘটে হালকা মাধ্যমে। তাহলে আমরা একটু অবিলম্ব আঁকি এবং
একটা আপতিত রশ্মি এ ও আঁকলাম। আমরা জানি আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ এক্ষেত্রে আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের মানটা বড় হয়। কাজেই এখানে আপতন কোণ যদি হয় আই, তাহলে প্রতিসরণ কোণ হবে আর, এবং অবশ্যই আই ইজ গ্রেটার দেন আর। তাহলে ওবিটা হলো প্রতিসরিত রশ্মি, যেটা অবিলম্বের সাথে আর প্রতিসরণ কোণ তৈরি করলো। আরেকটা বিষয় খেয়াল রাখবে, আপতন কোণের মান যত বাড়তে থাকবে এক্ষেত্রে প্রতিসরণ কোণের মানও ঠিক ততটাই বাড়তে থাকবে। তাহলে আমরা আপতন কোণের মান যদি আরেকটু বড় করি, অর্থাৎ আলোক রশ্মিটা আরেকটু বড় আপতন কোণ তৈরি করে যদি আপতিত হয়, তাহলে প্রতিসরণ কোণের মানটাও আরেকটু বড় হবে। এভাবে আপতন কোণের মান বাড়তে বাড়তে একটা মান পাবো আমরা, যেই মানটাতে আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে প্রতিসরণ কোণের মানটা হয় সর্বাধিক, মানে 90 ডিগ্রি। এবং আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক হয়, আপতন কোণের সেই মানটাকেই বলা হয় সংকট কোণ, যাকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমি আবারও একটু রিপিট করছি। আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হচ্ছে, এবং আপতন কোণের মান যদি আমরা ধীরে ধীরে বাড়াই তাহলে প্রতিসরণ কোণের মানও ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং আপতন কোণের মান বাড়াতে বাড়াতে এমন একটা মান পাবো যে মানের জন্য প্রতিসরণ কোণের মানটা সর্বাধিক হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। আর প্রতিসরণ কোণের মান সর্বাধিক হওয়ার অর্থ হলো প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল, অর্থাৎ দুইটা মাধ্যমের মধ্যবর্তী যে বিভেদ তল সেটা একদম ঘেঁষে প্রতিসরিত হবে। এবং যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান আমরা সর্বাধিক পাবো, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত হবে, আপতন কোণের সেই মানকেই বলবো আমরা সংকট কোণ। সংকট কোণ তৈরি করার ক্ষেত্রে দুটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো, এক নাম্বার সেটা হবে যে আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হবে। মানে আলোক রশ্মি যে আপতন কোণ তৈরি করবে, অর্থাৎ যে কোণটার জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক হবে, সেই কোণটা তৈরি হবে কোথায়? ঘন মাধ্যমে, এবং সেই কোণটাকে আমরা কি বলবো? সংকট কোণ। তাহলে আমরা বলতে পারি যে সংকট কোণ সবসময় দুইটা মাধ্যমের মধ্যে ঘন মাধ্যমেই উৎপন্ন হয়। এখন আমরা সংকট কোণ সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা দেখব, কিন্তু তার আগে আরেকটু আমরা বলে নিই। আচ্ছা, ধরো এ ও আলোক রশ্মিটা আপতিত হবার পর সে প্রতিসরিত হলো কোথায়? বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত হলো, অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা হলো 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে এ ও রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করবে, অর্থাৎ আপতন কোণ তৈরি করবে, সেটা হবে আমাদের সংকট কোণ থিটা সি। এখন ধরো আলোক রশ্মিটা সংকট কোণের চেয়ে বড় আরেকটা কোণে আপতিত হলো, অর্থাৎ আপতন কোণের মানটা সংকট কোণের চেয়ে বড় হলো। তাহলে সেই ক্ষেত্রে কি ঘটবে? সেই ক্ষেত্রে আলোক রশ্মিটা আর দ্বিতীয় মাধ্যমে, অর্থাৎ এ মাধ্যমে প্রতিসরিত হবে না, সে আবার পুনরায় প্রতিফলনের নিয়ম অনুযায়ী বি মাধ্যমেই ফিরে আসবে, এবং এই ঘটনাটাকেই বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা। তাহলে আমরা বলতে পারি ঘন মাধ্যমে আলোক রশ্মি যদি সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয় তাহলে আলোক রশ্মির আর প্রতিসরণের ঘটনা ঘটে না, সেটা প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রথম মাধ্যমেই ফিরে আসে, অর্থাৎ ঘন মাধ্যমেই ফিরে আসে। আলোকের এই ঘটনাটাকেই বলি আমরা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ আভ্যন্তরীণ
প্রতিফলনের জন্য শর্ত দুটা। এক নম্বর শর্ত, আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যমে আপতিত হবে, এবং দুই নম্বর, আলোক রশ্মি অবিলম্বের সাথে যে আপতন কোণ তৈরি করবে সেটা অবশ্যই উক্ত মাধ্যমের সংকট কোণের চেয়ে বড় হবে। তাহলে এই দুইটা শর্ত পূরণ হলেই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনাটা ঘটে থাকে। এখন আমরা আবার সংকট কোণে ফিরে যাই। ধরে নিলাম হালকা মাধ্যম হলো এ এবং ঘন মাধ্যম হলো বি। আলোক রশ্মি ঘন মাধ্যমে আপতিত হলো এবং সে বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত হলো। এর ফলে অবিলম্বের সাথে আপতিত রশ্মিটা যে কোণটা তৈরি করলো সেটা হয়ে যাবে আমাদের সংকট কোণ, এবং প্রতিসরণ কোণটা হবে সর্বাধিক, অর্থাৎ আর ইজুকাল টু হবে 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আই ইজুকাল টু হয়ে যাবে থিটা সি, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সংকট কোণ, এবং প্রতিসরণ কোণটা সর্বাধিক আর ইজুকাল টু 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা স্নেলের সূত্রটুকু প্রয়োগ করব। স্নেলের সূত্রটুকু অনুযায়ী আমরা লিখতে পারি যে মিউ এ, অর্থাৎ এ মাধ্যমের আমরা যেহেতু বি মাধ্যমে আলোক রশ্মিটা আপতিত হলো, আমরা বি মাধ্যমটাকেই প্রথমে নিই। মিউ বি গুণন সাইন আই ইজুকাল টু মিউ এ গুণন সাইন আর। তাহলে এটা হলো আমাদের স্নেলের সূত্রের গাণিতিক রূপটা, অর্থাৎ কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং অবিলম্বের সাথে উক্ত মাধ্যমের যে কোণটা তৈরি করে আলোক রশ্মিটা সেই কোণের সাইন ইজুকাল টু অপর মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং উক্ত মাধ্যমে আলোক রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তার সাইন। তাহলে এই চিত্র অনুযায়ী মিউ বি সাইন আই ইজুকাল টু মিউ এ সাইন আর। আমরা এখন একটা কাজ করব, সেটা হলো আমরা লিখব মিউ বি বাই মিউ এ ইজুকাল টু সাইন আর ডিভাইডেড বাই সাইন আই। জাস্ট উলট পালট করলাম। এটি একটু খেয়াল করো, মিউ বি বাই মিউ এ তাকে আমরা লিখতে পারি এ মিউ বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্কটা কার হলো? ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর এই ক্ষেত্রে আর এর পরিবর্তে আমরা বসাবো 90 ডিগ্রি, কারণ আমাদের প্রতিসরণ কোণের মানটা সর্বাধিক সংকট কোণের ক্ষেত্রে, এবং সেটার মান হয় 90 ডিগ্রি, এবং আইটা সেই ক্ষেত্রে হয়ে যাবে থিটা সি। অর্থাৎ যে ক্ষেত্রে আর ইজুকাল টু 90 ডিগ্রি সেই ক্ষেত্রে আই ইজুকাল টু হয়ে যাবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, অর্থাৎ সংকট কোণ। তাহলে সাইন 90 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি 1। তাহলে একটা আমরা চমৎকার সূত্র পেয়ে গেলাম, এ মিউ বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইজুকাল টু 1 বাই সাইন থিটা সি, এবং থিটা সিটা হলো বি মাধ্যমের সংকট কোণ। তাহলে আমরা একটা লাইন লিখতে পারি, সেটা হলো কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের মান উক্ত মাধ্যমে উৎপন্ন সংকট কোণের বিপরীত মানের সমান। অর্থাৎ বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইজুকাল টু 1 বাই উক্ত মাধ্যমে যে সংকট কোণ হবে তার সাইনের বিপরীত মানটার সমান। তাহলে লাইনটা কি বললাম? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের মান উক্ত মাধ্যমে উৎপন্ন সংকট কোণের সাইনের বিপরীত রাশির সমান। এবার আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। ধরো এ মাধ্যমটা হালকা এবং সেটা হলো বায়ু। তাহলে বায়ু হলে মিউ এ, অর্থাৎ বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা জানি 1। যদি বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 হয়ে থাকে এবং বি ঘন মাধ্যম, সেটা হলো পানি, যার প্রতিসরাঙ্ক মিউ ডব্লিউ ইজুকাল টু 1.33। এখন যদি আমরা বলি যে এই ক্ষেত্রে সংকট কোণের মানটা কত হবে, তাহলে কি বললাম? হালকা মাধ্যম বায়ু, যার প্রতিসরাঙ্ক 1, ঘন মাধ্যম পানি, যার প্রতিসরাঙ্ক 1.33। বললাম যে সংকট কোণের মান কত হবে।
সংকট কোণ আমরা পূর্বেই বলেছি যে ঘন মাধ্যমে উৎপন্ন হবে, অর্থাৎ আলোক রশ্মিটা আপতিত হবে ঘন মাধ্যমে, এবং যে আপতন কোণটা তৈরি করবে, যার জন্য প্রতিসরণ কোণের মানটা সর্বাধিক হবে, উক্ত আপতন কোণের মানটাকেই বলবো আমরা সংকট কোণ। কাজেই সংকট কোণটা তৈরি হবে পানিতে, এবং প্রতিসরণ কোণটা তৈরি থাকবে বায়ুতে, যার মান হবে সর্বাধিক অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের সংকট কোণ বের করতে গেলে ওই যে সূত্রটুকু বলছিলাম, এ মিউ বি ইজ ইকুয়াল টু 1/sin থিটা সি। এ মিউ বি এর পরিবর্তে আমরা লিখতে পারি মিউ বি বাই মিউ এ ইজ ইকুয়াল টু 1/sin থিটা সি। তাহলে এবং মিউ এর পরিবর্তে আমরা বসাবো 1, তাহলে 1 বসালে পেয়ে গেলাম শুধুমাত্র মিউ বি। এবং এখন আমরা লিখতে পারি সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1/মিউ বি। 1/মিউ বি, 1/মিউ বি এর পরিবর্তে আমরা যদি, তাহলে আমরা কি পেলাম, সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1/মিউ বি। 1/মিউ বি, মিউ বি এর মানটা আমরা জানি, অর্থাৎ পানির প্রতিসরাঙ্ক 1.33। এখন 1/1.33 ভাগ করলে পাবো আমরা 0.75। তাহলে সেই ক্ষেত্রে সংকট কোণ থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.75 ইজ ইকুয়াল টু, তাও ক্যালকুলেটরে যদি আমরা বের করি তাহলে পাবো 48.59 ডিগ্রি। তাহলে পানির সংকট কোণের মানটা পেয়ে গেলাম 48.59 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা সংকট কোণ এবং পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে ধারণা পেয়েছো এবং বুঝতে পেরেছো যে সংকট কোণ কখন উৎপন্ন হয় এবং পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনাটাই বা ঘটে কখন। আমি আবার যদি একটু রিপিট করি, দুইটা ঘটনার ক্ষেত্রেই আলো অবশ্যই অপেক্ষাকৃত ঘন মাধ্যমে আপতিত হবে, এবং সংকট কোণ হবে আপতন কোণের সেই মানটা যেই মানটার জন্য প্রতিসরণ কোণের মানটা তোমরা সর্বাধিক পাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে প্রতিসরণ কোণের মানটা হবে 90 ডিগ্রি। আপতন কোণের অর্থাৎ ঘন মাধ্যমে তৈরি আপতন কোণের সেই মানটাকেই বলবো আমরা সংকট কোণ। আর সেই ক্ষেত্রে প্রতিসরিত রশ্মিটা বিবেত্তল ঘেঁষে প্রতিসরিত হয়ে থাকে। আর আলোক রশ্মি যদি সংকট কোণের চেয়ে বড় কোনো কোণে আপতিত হয়, অর্থাৎ আপতন কোণের মানটা যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আলোক রশ্মিটার প্রতিসরণের নিয়ম অনুযায়ী প্রতিসরিত হয় না, সেই ক্ষেত্রে সে প্রতিফলনের নিয়ম অনুযায়ী একই মাধ্যমেই ফিরে আসে, অর্থাৎ প্রতিফলনের ঘটনাটা ঘটে, এবং এই ঘটনাটাকে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আমরা বলতে পারি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আপতন কোণের মানটা হবে সংকট কোণের চেয়ে অবশ্যই বড়। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হলো প্রতিসরণের শর্ত বা প্রতিসরণের সীমা, প্রতিসরণ ঘটনার সীমা। অর্থাৎ প্রতিসরণের ক্ষেত্রে আই এর মান যদি সংকট কোণের চেয়ে ছোট হয় অথবা সংকট কোণের সমান হয়, তাহলে সেই ক্ষেত্রেই শুধুমাত্র প্রতিসরণের ঘটনা ঘটবে। অন্যথায় আই এর মান যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আর প্রতিসরণের ঘটনা ঘটবে না, সেই ক্ষেত্রে ঘটবে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কোণ। তাহলে এই ছিল আমাদের সংকট কোণ ও পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বোর্ডে দুইটা চিত্র দেখতে পাচ্ছ, প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র। দেখো, প্রথম চিত্রে আমরা দুইটাই প্রতিসরণের চিত্র। প্রথম চিত্রে দুইটা মাধ্যম, উপরে হলো বায়ু মাধ্যম, নিচে হলো হীরক খণ্ড, হীরক মাধ্যম। বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে 1, হীরক মাধ্যমের প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে 2.4। দ্বিতীয় চিত্রেও বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্কের মান 1 এবং হীরক খণ্ডের প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে 2.4। প্রথম চিত্রে আলোটা বায়ু মাধ্যমে আপতিত হয়ে আপতন কোণ তৈরি করলো 40 ডিগ্রি। দ্বিতীয় চিত্রে
আলোক রশ্মিটা হীরক মাধ্যমে আপতিত হয়ে আপতন কোণ তৈরি করলো 40 ডিগ্রি। তোমাদেরকে বের করতে হবে যে প্রথম চিত্রের প্রতিসরণ কোণের মান কত এবং দ্বিতীয় চিত্রের প্রতিসরণ কোণের মান কত, অর্থাৎ ছোট হাতের আর এর মান দুইটা চিত্রেই তোমরা বের করবে। এই অঙ্কটুকু নিয়ে তোমরা চিন্তা করতে থাকো। আগামী ক্লাসে আমরা এই অঙ্কটুকুর সমাধান করব। তবে অবশ্যই চেষ্টা করবে আমাদের যে আগের সূত্রগুলো বা নিয়মগুলো আমরা শিখেছি সেগুলো প্রয়োগ করে অঙ্কটুকুকে সলিউশন করতে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকো।